প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আবার সুব্রত স্যারের ভূগোল ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব হিমবাহের সঞ্চয়জাত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে। হিমবাহ যখন পার্বত্য অঞ্চল থেকে হিমরেখা অতিক্রম করে ভূমির ঢাল অনুসারে অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, তখন তার প্রবাহ পথের দুই পাশে তার বয়ে নিয়ে আসা বিভিন্ন নুড়ি, বালি, কাঁকড়, পাথর সহ বিভিন্ন পদার্থ সঞ্চয়ের মাধ্যমে যে বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ গড়ে তোলে সেগুলিকে বলা হয় হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ। শুধুমাত্র হিমবাহ নিজে নয়, হিমবাহ গলা জল থেকে হিমবাহ গলা জলের মাধ্যমে বাহিত হয়ে বিভিন্ন ধরনের নুড়ি, বালি, কাঁকড় সঞ্চিত হয়েও হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে তোলে। আমরা এই সমস্ত ভূমিরূপগুলি নিয়ে আজকে আলোচনা করব। চলো শুনতে থাকো। এখান থেকে আমরা যে হেডলাইনটা করেছি যে হিমবাহ ও জলধারার কাজের ফলে গঠিত প্রধান প্রধান ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও, এটা একটা 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোমাদের পরীক্ষায় পড়ে। এখন হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ ছাড়াও আমি দেখো এখানে দুটো পার্ট করেছি। একদিকে এখানে 4টে ভূমিরূপ আছে এবং আরেক দিকে এখানে 4টে ভূমিরূপ আছে। এই যে গ্রাব রেখা, ড্রামলিন, আগামুখ, বোল্ডার ক্লে বা টিল, এগুলো এই যে 4টে ভূমিরূপ, এই 4টে ভূমিরূপ সরাসরি হিমবাহের সঞ্চয় কাজের ফলে তৈরি হয়, সরাসরি সঞ্চয় কাজের ফলে তৈরি হয়। আর এই দিকের যে 4টে ভূমিরূপ বহির্বিধৌত সমভূমি, এস্কার, কেম, মঞ্চ ও কেম, কেটেল ও কেটেল হ্রদ, এই যে 4টে ভূমিরূপ এগুলো হচ্ছে সরাসরি হিমবাহ ও জলধারা এদের মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত হয়। তোমাদের যদি পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন পড়ে যে হিমবাহ এবং জলধারার কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও, তখন তোমরা এই যে 4টে ভূমিরূপ, এই 4টে ভূমিরূপকে চিত্রসহ এঁকে বুঝিয়ে দেবে। আর এই যে ভূমিরূপগুলো অর্থাৎ গ্রাব রেখা, ড্রামলিন, আগামুখ, বোল্ডার ক্লে বা টিল, এগুলো সাধারণত 5 নম্বরের প্রশ্ন আসে না। এগুলো 3 নম্বর অথবা 2 নম্বর অথবা এমসিকিউ বা এসএকিউ টাইপের প্রশ্নতে এগুলো এসে থাকে। এগুলো আমি এবারে একটা একটা করে ছবি সহ আলোচনা করছি। প্রথম যে হিমবাহের সঞ্চয়জনিত ভূমিরূপ তার নাম দেয়া হয়েছে দেখো গ্রাব রেখা। একে ইংরেজিতে ডাকা হয় মোরেন নামে। হিমবাহ এই যে ধরো এটা পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে এই উপত্যকা বেয়ে আস্তে 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 নিচের দিকে নেমে আসে এবং হিমবাহ এই পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের উপত্যকা সৃষ্টি করে। যখন হিমবাহ ওপর থেকে নিচে নামে তখন সে যেমন পার্বত্য অঞ্চলকে অবঘর্ষ এবং উৎপাটন পদ্ধতিতে ক্ষয় কাজ করে, ঠিক একই রকমভাবে হিমবাহ যখন গলে যায় তখন হিমবাহের সাথে সাথে যে নুড়ি, বালি, কাঁকড়, পাথর ইত্যাদি হিমকর্দ বা হিমবাহের কাদা সঞ্চিত হয়েছিল বা জমেছিল, সেইগুলো পর্বতের ওপর থেকে যখন নিচে হিমবাহ নামে তখন হিমবাহের গলনের সাথে সাথে ওই সমস্ত হিমকর্দগুলো উপত্যকার পাশে রেখার আকারে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় গ্রাব রেখা বা মোরেন। ওকে, এবার এই যে গ্রাব রেখা, এই হিমবাহ উপত্যকার যে অংশে যেমনভাবে সঞ্চিত হয় তাকে সেইভাবে ডাকা হয়। যেমন দেখো আমি এখানে এই যে তীর চিহ্নটা দিয়েছি, এটা একটা হিমবাহ। আমি এখানে তোমাদের এটা লেখা হয়নি, এটা ধরো একটা প্রধান হিমবাহ, এটা ধরো একটা উপহিমবাহ,
এটা হচ্ছে পর্বত। এবার এরা যখন নামছে, এটা একটা হিমবাহ, এর এই যে পাশে পাশে এই যে তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাশে এই যে তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে পাশে তৈরি হওয়ার জন্য পার্শ্বগ্রাব রেখা। পার্শ্বগ্রাব রেখা। যদি এটা মাঝখানে তৈরি হয়, দেখো একটা হিমবাহ উপত্যকা তার ঠিক মাঝখানে তৈরি হয়েছে, এজন্য এটাকে বলা হয় মধ্যগ্রাব রেখা, মাঝে তৈরি হচ্ছে বলে। এটা হিমবাহের একদম দেখো প্রান্ত অর্থাৎ শেষ অংশে তৈরি হচ্ছে, এই জন্যে এর নাম হচ্ছে প্রান্তগ্রাব রেখা। প্রান্তগ্রাব রেখা, তাই তো, এটা হচ্ছে প্রান্তগ্রাব রেখা। এইভাবে হিমবাহের মধ্যে ধরো কোনো জায়গায় বলয়ের আকারে তৈরি হয়েছে, জাস্ট লাইক দ্যাট। ধরো এখানেতে গোলাকারভাবে কোনো জায়গাতে হয়তো এইভাবে হিমবাহ বাহিত নুড়ি, বালি, কাঁকর, পাথর ইত্যাদি সঞ্চয় ঘটেছে, তখন তাকে বলা যেতে পারে বলয়াকৃতি গ্রাব রেখা। বলয়াকৃতি গ্রাব রেখা। এবার কোনো জায়গায় হয়তো অবিন্যস্তভাবে, অর্থাৎ না পাশে না শেষে না মাঝখানে তৈরি হয়েছে, তখন সেই ধরনের গ্রাব রেখাকে বলে অবিন্যস্ত গ্রাব রেখা। ওকে, তো এইভাবে হিমবাহ উপত্যকার বিভিন্ন অংশে হিমবাহ বাহিত নুড়ি, বালি, কাঁকর, পাথর ইত্যাদি সঞ্চয়ের দ্বারা যে ভূমিরূপ তৈরি হয় তাকে বলা হয় গ্রাব রেখা। এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো করে তৈরি করবে, এটা স্পেশালি 2 নম্বরের জন্য। এবার দেখো আমরা যেটা পড়ব, আগামুখ ও বোল্ডার ক্লে। হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত অন্যতম একটা প্রধান ভূমিরূপ আগামুখ এবং বোল্ডার ক্লে। আগামুখ এই কথাটার অর্থ কি, এটা থেকেই আমরা এটা কিভাবে তৈরি হয় এটা বুঝতে। আগামুখ কথার অর্থ হচ্ছে চলমান। আগামুখকে ইংরেজিতে আবার বলা হয় ইরাটিক। ইরাটিক, যার বাংলা অর্থ চলমান। কোথা থেকে চলমান হচ্ছে, দেখো আমি এখানে যে ডায়াগ্রামটা এঁকেছি, এটা যদি একটা পার্বত্য অঞ্চলের কোনো উপত্যকা হয়, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে পর্বতের যে এই উঁচু অংশে এখানেতে এই যে ব্রাউন কালারের কিছু আমরা নুড়ি, বালি বা শিলাখণ্ডকে দেখতে পাচ্ছি, আর পর্বতের এই উপত্যকা অংশে দেখতে পাচ্ছি যে এখানে গ্রিন কালারের সাথে সাথে ব্রাউন কালারের, অর্থাৎ ওপরের যে রং ছিল সেই রঙের কিছু পাথর। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে জায়গাতে অর্থাৎ পর্বতের উপত্যকাতে বেশি পরিমাণে সবুজ রঙের বৈশিষ্ট্যযুক্ত কিছু পাথরের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখানেতে বড্ডই বেমানান লাগছে এই বাদামি রঙের উপস্থিতিকে। আমি রং দিয়ে বোঝাচ্ছি এই কারণেই তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এই যে বাদামি রঙের যে পাথরগুলো, বাদামি রঙের যে বৈশিষ্ট্যযুক্ত পাথরগুলো এলো কোথা থেকে না, হিমবাহ তার প্রবাহ পথে, সুদীর্ঘ প্রবাহ পথে পর্বতের উপরের অংশ থেকে বড় বড় নুড়িকে, বড় বড় পাথরকে ধাক্কা দিয়ে নিচের দিকে নামিয়ে দেয়, তলার দিকে নামিয়ে দেয়, এবং ওই যে পাথর বা ওই যে শিলাগুলোর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো ওই অঞ্চল থেকে অনেক দূরে অন্য জায়গায় লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই কারণে এই ধরনের শিলাখণ্ডকে আগামুখ বা ভিনদেশী বা ভ্রাম্যমান শিলা বলা হয়। ভ্রাম্যমান বা ভিনদেশী শিলা বলা হয়, যাকে ইরাটিক বা আগামুখ বলা হয়। তাহলে এক কথায় যদি বলা যায় যে হিমবাহের ধাক্কায় বা আকর্ষণে বড় বড় শিলাখণ্ড বহু দূর দেশ থেকে নেমে এসে এমন স্থানে সঞ্চিত হয়, অর্থাৎ এই জায়গায় সঞ্চিত হচ্ছে যেখানে ওই ধরনের শিলাস্তর কাছাকাছি কোথাও দেখা যায় না। অর্থাৎ এখানে এই শিলাস্তর কোথাও কাছাকাছি দেখা যাচ্ছে না, তাই তো। অর্থাৎ বৈশিষ্ট্যের দিক থেকে ওই শিলাখণ্ড সম্পূর্ণ পৃথক, তাই এই ধরনের শিলাখণ্ডকে ভ্রাম্যমান শিলা বা ভিনদেশী শিলা বলা হয়। এই যে আগামুখ, এই আগামুখের কারণে যে ওই যে হিমবাহটা কোথা থেকে এলো তার উৎস জানা যায়, কারণ যে অঞ্চল থেকে ওই হিমবাহটা এসেছে সেই অঞ্চলের শিলাখণ্ডকে নিচের দিকে বহন করে নিয়ে এসেছে, তাই ওই হিমবাহটার উৎস সম্পর্কে আগামুখ তার আগাম ধারণা দেয়।
আমাদের ভারতবর্ষের কাশ্মীরের কাছে পেহেলগাম বলে একটা জায়গা রয়েছে, পহেলগাম। এই পেহেলগামেতে এই ধরনের প্রচুর আগামুখ বা ভিনদেশি শিলা দেখতে পাওয়া যায়। পরের ভূমিরূপটা দেখো, বোল্ডার ক্লে। বোল্ডার ক্লেকে আবার আমি এর আগে দেখবে লিখেছিলাম টিল বলেও ডাকা হয়েছিল। বোল্ডার ক্লে বা টিল। কিভাবে বোল্ডার ক্লে তৈরি হয় দেখো, হিমবাহেরও পশ্চাৎ অপসারণ ঘটে। ফর এক্সাম্পল ধরো আমি এই কালারটা দিয়ে দেখাচ্ছি, এই জায়গাতে ধরো একটা হিমবাহ আছে, অর্থাৎ পুরোটা এই যে সেট দিয়ে দেখাচ্ছি আমি, এই পুরো অংশটা একটা হিমবাহ অধ্যুষিত অঞ্চল। এবার হিমবাহটা কি করবে, আস্তে আস্তে হিমবাহ গলে যায়, আমরা জানি হিমবাহ গলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা হিমবাহ গলে হিমবাহ আস্তে আস্তে পশ্চাৎ অপসারণ, অর্থাৎ এখন এখান থেকে এই পর্যন্ত পুরোটা হিমবাহ ছিল, এবার গলে যাচ্ছে, গলে গিয়ে হিমবাহটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, হিমবাহের পশ্চাৎ অপসারণ ঘটছে। হিমবাহের পশ্চাৎ অপসারণ ঘটার ফলে কি হয় না, হিমবাহ যে সমস্ত নুড়ি বালি বিভিন্ন প্রকার কোণ বিশিষ্ট প্রস্তরখণ্ড সূক্ষ্ম শিলাচূর্ণ ইত্যাদি যা কিছু বয়ে নিয়ে এসেছিল সেগুলো এই জায়গাতে অবক্ষেপ আকারে সঞ্চিত করবে, অবক্ষেপ আকারে সঞ্চিত করবে। অর্থাৎ হিমবাহটা ঠিক যে জায়গায় ছিল সেই জায়গাতে তার মধ্যে যা কিছু ছিল সেইগুলোকে সেই অংশেতেই সঞ্চিত করবে। এইভাবে সঞ্চয়ের মাধ্যমে যে হিমকর্দ, এখানে খুব কথাটা গুরুত্বপূর্ণ, হিমকর্দ মানে হিমবাহের কাদা বা হিমকর্দ তৈরি করে, তাকে বলা হয় বোল্ডার ক্লে, বোল্ডার ক্লে বা টিল। ওকে, বোল্ডার ক্লে বা টিল। বোল্ডার ক্লে বা টিল এটা হচ্ছে হিমবাহের সরাসরি সঞ্চয়, এটা হচ্ছে হিমবাহের সরাসরি সঞ্চয়। এই বোল্ডার ক্লে বা টিলের মধ্যে কোনো ধরনের হিমবাহের সাথে সাথে জলের কাজ থাকে না, অর্থাৎ হিমবাহ সরে গেলে তার অবক্ষেপটা সরাসরি জমা হয়ে যে সঞ্চয় তৈরি করে তাকে বলা হচ্ছে বোল্ডার ক্লে বা টিল। পরের ভূমিরূপ ড্রামলিন। ড্রামলিন এই শব্দটার অর্থ হচ্ছে ঢিপি, এটাকে ইংরেজি করলে দাঁড়ায় MOUND, মন্ড বা ঢিপি। তাহলে ড্রামলিন শব্দটার অর্থ হলো ঢিপি, এটা একটু জেনে রাখবে কারণ এটা একটা ঢিপির মতনই দেখতে হয়। তো কাকে বলে, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে বোল্ডার ক্লে, এই যে আগে আমরা এই যে বোল্ডার ক্লেটা পড়ালাম, সেই বোল্ডার ক্লে দ্বারা গঠিত দীর্ঘায়িত অর্ধাকার ডিমের মতো উল্টানো বা নৌকার মতো একরকম সারি সারি লম্বা উঁচু ঢিপি দেখা যায়, এদেরকে বলা হয় ড্রামলিন। অর্থাৎ এর আগে আমরা যে বোল্ডার ক্লে কেমনভাবে তৈরি হয় পড়লাম, তো ওই যে বোল্ডার ক্লে সঞ্চয়ের মাধ্যমে যদি হিমবাহের পাদদেশটা অনেকটা এইরকম উল্টানো ঢিপি বা নৌকা, মনে হচ্ছে যেন অনেকগুলো সারি সারি নৌকাকে কেউ যেন সাজিয়ে রেখে দিয়েছে, অথবা একটা বাস্কেটের মধ্যে অসংখ্য ডিমকে রেখে দিলে তার আকৃতিটা ঠিক যেরূপ হয় ঠিক সেই রূপ মনে হচ্ছে, এদেরকে বলা হয় ড্রামলিন। ডিমের মতো দেখতে হয় বলে এদের বলা হয় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। বা ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপ। এটা তোমাদের হচ্ছে MCQ আছে যে কাকে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয় বা ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপ বলা হয়, কেন বলা হয়, তখন উত্তর হবে ড্রামলিনকে বলা হয় ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপ। কেন বলা হয় না, একে অনেকটা ডিম ভর্তি ঝুড়ির মতনই দেখতে লাগে। এই ড্রামলিন এর সঙ্গে এর আগে আমরা যে রসে মতানে পড়েছিলাম
তার একটা তোমাদের পার্থক্য পরীক্ষায় 3 নম্বরে পড়ে। কার কার পার্থক্য বললাম? ড্রামলিন ও রসে মতানে। ড্রামলিন ও রসে মতানের পার্থক্য, এটা তোমাদের 3 নম্বরের প্রশ্নের জন্য পরীক্ষায় পড়ে। পার্থক্যটা একটাই এবং এই পার্থক্যটা তুলে ধরে অনেক সময় শর্ট প্রশ্ন আসে। যে আমরা পড়েছিলাম যে রসে মতানের হিমবাহ প্রবাহের দিক মসৃণ এবং বিপরীত দিক অমসৃণ হয়, কিন্তু রসে মতানের এই ড্রামলিনের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। এক্ষেত্রে হিমবাহ প্রবাহের দিক অমসৃণ এবং হিমবাহ প্রবাহের বিপরীত দিক মসৃণ হয়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে তুলে ধরে কিন্তু একটা প্রশ্ন আছে। আর আবার বলছি যে ড্রামলিনের ক্ষেত্রে কি হয় না, হিমবাহ প্রবাহের দিক অমসৃণ ও বিপরীত দিক মসৃণ। এই যে অংশটা, এটা কিন্তু খুব ভালো করে পড়বে যে ড্রামলিনের হিমবাহ প্রবাহের দিক অমসৃণ এবং বিপরীত অংশ মসৃণ হয়। ঠিক আছে, তাহলে ড্রামলিন কাকে বলে 2 নম্বরের প্রশ্ন। ড্রামলিন শব্দের অর্থ কি 1 নম্বরের প্রশ্ন। কেন একে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয় 1 নম্বরের প্রশ্ন। ড্রামলিন এবং রসে মতানের পার্থক্য 3 নম্বরের প্রশ্ন। ড্রামলিন হিমবাহ প্রবাহের দিক অমসৃণ এবং বিপরীত অংশ মসৃণ, এটাও তোমাদের এমসিকিউর জন্য পড়বে। এই অংশটাতে আমরা আলোচনা করব যে হিমবাহ এবং জলধারার কাজের ফলে সরাসরি যে ভূমিরূপগুলো তৈরি হয় সে সম্পর্কে। বহির্বিধৌত সমভূমি, এস্কার, কেম ও কেম মঞ্চ, কেটেল এবং কেটেল হ্রদ এবং এদের সঙ্গে আরও যে সমস্ত সংশ্লিষ্ট ভূমিরূপগুলো হয় এইগুলোকে নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথমেই দেখো, বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন হিমবাহ এবং জলধারার কাজের ফলে গঠিত অন্যতম প্রধান একটা ভূমিরূপ বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। কিভাবে এই আউটওয়াশ প্লেন তৈরি হয় না, হিমবাহ গলিত জল, হিমবাহ যখন পর্বতের ওপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে তখন স্বাভাবিকভাবেই হিমরেখার নিচে আসার কারণে হিমবাহ থেকে থেকে গলতে থাকবে এবং তার ফলে হিমবাহ থেকে জলধারা তৈরি হবে। তো সেই হিমবাহ বাহিত জল প্রান্ত গ্রাবরেখা, অর্থাৎ হিমবাহটা যেখানে শেষ হচ্ছে সেখানটা প্রান্ত গ্রাবরেখা, অর্থাৎ ধরো এটা একটা হিমবাহ, তার এই অংশটায় ধরো প্রান্ত গ্রাবরেখা তৈরি হয়েছে, তাহলে এখান থেকে জল তৈরি হবে। তাহলে চুইয়ে চুইয়ে জল জলধারা রূপে বাইরের দিকে অর্থাৎ পাহাড়ের ঢাল বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে। যে হিমবাহ থেকে জলধারাটা তৈরি হলো সেই জলধারার শুধু একা প্রবাহিত হবে না, এর সঙ্গে সূক্ষ্ম সূক্ষ্ম শিলা চূর্ণ থাকবে, নুড়ি থাকবে, বালি থাকবে, কাঁকর থাকবে, ছোট ছোট বিভিন্ন ধরনের অবক্ষেপ থাকবে। সমস্ত কিছু নিয়ে পর্বতের পাদদেশীয় অঞ্চলে কি করবে না, একটা উঁচু নিচু বিস্তৃত সমতল ভূমি তৈরি করবে। এই ধরনের যে বিস্তৃত সমতল ভূমি, একে নাম দেয়া হচ্ছে কি না আউটওয়াশ প্লেন বা বহির্বিধৌত সমভূমি। এই যে বহির্বিধৌত সমভূমি, এটার নামটাই তোমরা ভালো করে দেখো, বুঝতে পারে। বহির্বিধৌত কার বাইরে না, হিমবাহের বাইরে। বিধৌত মানে ধুয়ে গিয়ে, অর্থাৎ হিমবাহর জলধারা বিভিন্ন প্রকারের নুড়ি বালি কাঁকর পাথরকে ধুয়ে নিয়ে সঞ্চিত করে যে সমভূমি তৈরি করছে তাকে বলা হয় আউটওয়াশ প্লেন বা বহির্বিধৌত সমভূমি। এই বহির্বিধৌত সমভূমির সঙ্গে কতকগুলো শব্দার্থ যুক্ত আছে। যেমন দেখো, আমি একটা করে বলছি, শুনতে থাকো। দেখো এখানে বলা আছে ভ্যালি ট্রেন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ভ্যালি ট্রেন কাকে বলে। আমি এখানে দেখো নীল রং দিয়ে দেখিয়েছি, এটার অর্থ হচ্ছে নদী। যখন একটা বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হয়, when the outwash plain dissected by a river, অর্থাৎ একটা নদী দ্বারা যখন ব্যবচ্ছিন্ন হয় তখন সেই নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে বলা হয় ভ্যালি ট্রেন। ওকে, দ্বিতীয়টা আমরা পড়ব কেটেল এবং কেটেল হ্রদ এবং এর সঙ্গে যুক্ত হবে নব এবং ভার্ব।
এটা আমরা একসঙ্গে পড়ব। কেটেল, কেটেল হ্রদ, ভার্ব ও নব। হিমবাহ যখন বহির্বিধৌত সমভূমি তৈরি করছে, হিমবাহের সঙ্গে সঙ্গে অর্থাৎ এই যে জলধারাটা আসছে হিমবাহ থেকে তৈরি হয়ে, এর সাথে সাথে কিছু কিছু বরফের টুকরো অর্থাৎ হিমবাহের অবশিষ্ট অংশ এই বহির্বিধৌত সমভূমির মধ্যে থেকে যায়, থাকতেই পারে। তো এই যে বরফের টুকরোটা বহির্বিধৌত সমভূমির মধ্যে থাকলো, সে কি করবে না, সে এই অঞ্চলটাকে সেই বরফের দ্বারা গর্ত তৈরি করবে। অর্থাৎ বহির্বিধৌত সমভূমির মধ্যে অবশিষ্ট বরফের টুকরের দ্বারা অনেক ছোট বড় গর্ত তৈরি হয়। এই ধরনের গর্তগুলোকে বলা হয় কেটেল। কেটেল, ঠিক আছে, একে বলা হচ্ছে কেটেল। এই যে আমি এখানে লিখেছি কেটেল, কেটেল বলা হচ্ছে। এই কেটেল যে গর্তটা, তার মধ্যে ওই যে হিমবাহটা অবশিষ্ট ছিল তার জল যদি জমে যায়, তাহলে এখানে একটা জলাশয় তৈরি হবে। বহির্বিধৌত সমভূমির মধ্যে এই ধরনের কেটেল হ্রদে বরফ গলা জল জমে যে হ্রদ তৈরি হয় তাকে বলা হচ্ছে আবার কেটেল হ্রদ। কেটেল হ্রদ, এই যে কেটেল হ্রদ, ওকে। তাহলে দেখো একটা একটা করে তৈরি হচ্ছে। এবার দেখো কি হয়, অদ্ভুত পরপর তৈরি হয়। এই কেটেল যে হ্রদ, ধরো এটা একটা হ্রদ, এটা একটা ধরো জলাশয় তৈরি হয়েছে স্বাভাবিকভাবে। এবার এই জলাশয়ের মধ্যে অনেক সময় কি হয়, এটা ধরো জলাশয়, এই জলাশয়ের মধ্যে দেখা যাচ্ছে এর তলাতে কিছু ছোট ছোট পলি জমা হচ্ছে। এই যে আমি এখানে বাসন্তী রং দিয়ে দেখছি, দেখো পলি জমা হচ্ছে। এই যে পলিগুলো জমা হলো, এই পলিগুলোকে বলা হয় ভার্ব, ঠিক আছে। অর্থাৎ কেটেল হ্রদের তলায় জমা পলিকে বলা হচ্ছে ভার্ব। এই যে ভার্ব, এটা হচ্ছে কেটেল হ্রদের তলায় জমা পলি, পলি, এটাকে বলা হচ্ছে ভার্ব। এবার এই ভার্বটা অনেক সময় জমতে জমতে দেখা যাচ্ছে যে একটু উঁচু হয়ে গেছে, অর্থাৎ নবের মতন হয়ে গেছে, এরকম উঁচু হয়ে গেছে। এই ধরনের উঁচু অংশটাকে তখন বলা হয় নব, ঠিক আছে। অর্থাৎ নব, এটা হচ্ছে উঁচু পলি, উঁচু পলি, এটাকে বলা হচ্ছে নব। তাহলে বহির্বিধৌত সমভূমির মধ্যে কেটেল প্রথমে তৈরি হয়, তারপর কেটেল হ্রদ তৈরি হয়, তারপর তৈরি হয় ভার্ব, এবং সব শেষে পলিটা জমা হয়ে উঁচু হয়ে তৈরি হচ্ছে নব। এই গেল বহির্বিধৌত সমভূমি কেন্দ্রিক কতকগুলো প্রশ্ন। এবার আমরা দেখব তৈরি হচ্ছে কিভাবে কেম এবং কেম মঞ্চ। এটার জন্য দেখো একটা আলাদা ডায়াগ্রাম আমি তোমাদের সামনে এঁকেছি, যে এটা একটা পার্বত্য অঞ্চল, এবং এই পার্বত্য অঞ্চলে দেখো এখান থেকে ওপর থেকে হিমবাহ নেমেছে, এখানে কড়ি তৈরি করেছে, তৈরি করে ধীরে ধীরে আস্তে আস্তে পর্বতের উপত্যকাতে নামছে। এবার এই জায়গা থেকে অর্থাৎ পর্বতের পাদদেশীয় অঞ্চল থেকে যখন নদী রূপে অর্থাৎ জলধারা রূপে যখন হিমবাহটা নামছে, তখন ওই হিমবাহের জলধারার মধ্যে যে সমস্ত নুড়ি, বালি, কাঁকর, পাথর সহ বিভিন্ন ধরনের হিমকর্দ ছিল, সেগুলোকে পর্বতের এই পাদদেশীয় অঞ্চলে ঢিপির আকারে ত্রিকোণাকারভাবে সঞ্চিত করে যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় কেম। তাহলে এখানটা কিন্তু খুব ক্লিয়ার যে কেম, এটার সঙ্গে বহির্বিধৌত সমভূমি বা এর আগে যে আমরা বোল্ডার, ক্লে এবং টিল পড়েছি, তার একটা কিন্তু বেসিক আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। কি সেই ডিফারেন্সটা না, কেমটা হচ্ছে একটা ত্রিকোণাকার সঞ্চিত ভূমিরূপ যা হিমবাহের নিশ্চল জলরাশির দ্বারা সৃষ্টি হয়, কিন্তু বহির্বিধৌত সমভূমি বা এগুলো হচ্ছে দিগন্ত বিস্তৃত একটা সমভূমির মতন অংশ। তাহলে সহজেই দুটোর পার্থক্যটা বোঝা যাচ্ছে। এখন কেম থেকে কেম মঞ্চ কিভাবে তৈরি হয়, ধরো একটা হিমবাহ উপত্যকা, তার দুপাশে দুটো তৈরি হয়েছে। সাপোজ ধরো আমি এখানে একটা যদি ছবি আঁকছি, যে এই দিকে কিছু কেমের সঞ্চয় এরকম ত্রিকোণাকার হয়েছে, আবার এই দিকেও কিছু কেমের সঞ্চয় এরকম ত্রিকোণাকার হয়েছে। তাহলে এটা যদি একটা হিমবাহ উপত্যকা হয়, তাহলে দেখো এর দুপাশে অনেকটা এরকম মঞ্চের মতন
অনেকটা এরকম মঞ্চ, যেন মনে হচ্ছে যে মঞ্চ তৈরি করে ফেলেছে। এই ধরনের যে মঞ্চগুলো এই হিমবাহ উপত্যকার তলদেশে কেম সঞ্চয়ের দ্বারা তৈরি হয় তাকে বলা হচ্ছে কেম মঞ্চ। হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত জলধারা এবং হিমবাহ এবং জলধারার সঞ্চয় কাজের ফলে গঠিত সর্বশেষ ভূমিরূপ যাকে বলা হচ্ছে এস্কার। এস্কার কিভাবে এস্কারটা তৈরি হয় না, ধরো এটা একটা হিমবাহের প্রবাহ পথ, আমি এটা তীর চিহ্নতে দেখিয়েছি। এই যে প্রবাহ পথটা বাসন্তী রং দিয়ে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা হিমবাহের প্রবাহ পথ। এখন হিমবাহ যখন থাকে তখন তার তলায় কি হয় না, তলদেশ দিয়ে হিমবাহ গলার জল হিম সুড়ঙ্গ তৈরি করে প্রবাহিত হয়। অর্থাৎ হিমবাহের তলায় চাপের ফলে একটুখানি বরফ গলে গিয়ে ধীরে ধীরে সুরসুর করে জল প্রবাহিত হয়। এবং যখন জল যাচ্ছে তখন তো সে আর একা যাবে না, সে নুড়ি বালি পাথর কাঁকড় ইত্যাদিকে বয়ে নিয়ে যাবে। বয়ে নিয়ে ধরো এটা একটা হিমবাহের তলা দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে, সেই সুড়ঙ্গের চারপাশে এইরকমভাবে কিছু কিছু অবক্ষেপ তৈরি করেছে। হিমবাহটা যখন সম্পূর্ণ গলে অপসারিত হয় তখন দেখা যাচ্ছে তার নিচে এইরকম আঁকা বাঁকা শৈল শিরার মতো কিছু হিমবাহের অবক্ষেপ তৈরি হয়েছে। এই ধরনের হিমবাহের অবক্ষেপগুলোকে বলা হয় এস্কার। এই গেল হিমবাহ ও জলধারার কাজের ফলে গঠিত ও হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপের সচিত্র বর্ণনা। আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থেকো। নমস্কার।